নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন সরস্বতীর পায়ের কাছে উপন্যাসের চতুর্থ পর্ব। যথারীতি মানিকের ঘুম ভাঙল সবার আগে। পাশের দিকে চেয়ে দেখল বুড়ো আর সেই তরুণটি এমনভাবে জড়ামড়ি করে আছে, তাদের দেখলে হঠাৎ মনে হতে পারে দুটো মুন্ডুওয়ালা কোনো অদ্ভুত প্রাণী। ঘুমের মধ্যে কিংবা ঘুম ভাঙার সিদ্ধান্ত নেবার পরের মুহূর্তেই মানিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই পীরখালি গ্রামে থেকে যাওয়াটা কিছুতেই তার পক্ষে সুবিধাজনক হবে না। এই গ্রামের হাওয়াই যেন কেমন গম্ভীর গম্ভীর, যেন যখন তখন একটা বাঘ বা দৈত্য আসবে। মানিক সেই মুদিখানার থেকে একটু দূরে একটা কালভার্টের ওপর বসে রইল। একসময় বিচ্ছু বুড়ো এসে দোকান খোলার পর সে দেখল সেখানে এক বয়ামের মধ্যে রয়েছে কয়েকটা বিস্কিট। মানিক সঙ্গে সঙ্গে 3 পয়সায় কিনে নিল সবকটা। মানিক তার একটা মুখে দিতেই পেল একটা বদ গন্ধ। সেই বিস্কিটগুলো এতই পুরনো যে তাদের উপর পড়ে গেছে হালকা নীল রঙের আস্তরণ। মানিকের একবার ওয়াক তুলে বমি পর্যন্ত এসে গেল, তবু সে খেয়ে গেল একটার পর একটা। আশ্চর্য ব্যাপার, একসময় যখন নারকেল গাছটার কিছুটা ছায়া এসে পড়ল এদিকটার একটা ঝোপে, তখনই দূর থেকে আসতে দেখা গেল জমিদার বাবুকে। সামনের চাতালটিতে তার জন্য একটি চেয়ার পাতা আছে। সেটার সামনেই মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে 20-22 জন নারী পুরুষ আর স্কুলের ছাত্রছাত্রী। এই গ্রামের জমিদার রাধেশ্যাম মল্লিকের চেহারা সত্যিকারের জমিদারেরই মতন, যাত্রা থিয়েটারে যেমন দেখা যায়। ফর্সা সুপুরুষ, বেশ লম্বা, মাথার চুল কোঁকড়ানো, গোঁফটাও বোধহয় তাই। পরনে ফিনফিনে আদ্যির কুর্তা, সে তো শুভ্র ধুতি, হাতে একটা শৌখিন ছড়ি আর মুন্ডিটা হাতির দাঁতের। 2 চোখেই লালচে ভাব, রাত্রি জাগরণের চিহ্ন প্রকট। চেয়ারে বসে তিনি প্রথমে চারিদিকটা দেখে নিলেন, তারপর আঙুল তুলে বললেন, এই হাবু, এদিকে আয়। 12-13 বছরের সেই ছেলেটি কাঁপতে কাঁপতে তার কাছে গেল। জমিদার বললেন, তোকে আমি একটা কথা জিগাবো। ইস, তোর নাক দিয়ে এরকম শিকনি গড়াচ্ছে কেন? হ্যাঁ, যা পরিষ্কার হয়ে আয়, অবহি তুরন্ত। তারপর তিনি আরেকটি ওই বয়সেরই ছেলেকে ডাকলেন, এই ইদ্রিস, এদিকে আয়। ইদ্রিস ইজেরের বদলে খাকি হাফ প্যান্ট পরা, তার ওপর ফতুয়া, অনেকটা সচ্ছলতার ছাপ আছে তার চোখে মুখে। জমিদার জিজ্ঞেস করলেন, ইদ্রিস, কাল দুপুরে তোদের ক্লাসে কি হয়েছিল রে? কিসের গন্ডগোল? সে বলল, আমাদের অঙ্কের স্যার ওই হাবুকে একটা আঁক কষতে দিয়েছিলেন। হাবু তো সেটা পারেইনি, কিসব নাকি আজে বাজে ভুল করেছিল। তখন স্যার আমাকে বললেন, তুই হাবুর 2টো কান মুলে দে। তা তুই দিলি? জি হুজুর। তারপর মাস্টার বলল, হাবু এর মধ্যেই নাক ঝেড়ে ফিরে এসেছে। সে উত্তেজিতভাবে বলল, 1বার না 2বার। জমিদার বললেন, কিরে, মাস্টার কি বলেছিল? 1বার না 2বার? ইদ্রিস বলল, 1বারই বলেছিল। ওই হারামি হাবুটা এখন ঝুট বলছে। জমিদার বললেন, ঠিক আছে, 1বার না 2বার তাতে কিছু আসে যায় না। এখন তোদের আমি একটা ধাঁধা জিজ্ঞেস করছি। ধাঁধা কাকে বলে জানিস তো? বেশ, এবার মনে কর ওই অঙ্কটা আর একবার কষে দেখা গেল যে হাবুই ঠিকঠাক করেছে, গণেশ মাস্টারেরই ভুল। তাহলে কি হবে? হাবুকে যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা ফিরিয়ে নেওয়া দরকার। কান মোলার শাস্তি কে ফিরিয়ে দেবে, ইদ্রিস না গণেশ মাস্টার? সবাই একেবারে নিস্তব্ধ। জমিদার মশাই আপন মনে হেসে উঠে বললেন, অনেকেই মনে মনে কি বলছে তা আমি ঠিক বুঝতে পারি। তারা ভাবছে কানমোলার শাস্তি আবার কানমোলা ফিরিয়ে দিলেই হয়। হাবু এবার কানমুলে দিক। কাকে? ইদ্রিসকে? গণেশ মাস্টারকে এমন খোলাখুলি জায়গায় হেনস্থা করা উচিত হবে না। ইদ্রিসই এই শাস্তিটা মেনে নিক। উত্তরটা ঠিক হলো না। কালকের কানমোলার উত্তর আজকের কানমোলা তো হতেই পারে না। কাল বিনা দোষে হাবুকে অপমান করা হয়েছে। সেই বেচারা কাঁদতে কাঁদতে গেছে নিজের ঘরে।
সারা রাত সে ঘুমোতে পারেনি। সেই তুলনায় আজকের কানমোলা তো খেলার ব্যাপার। একজন দাড়ি গোঁফ মুখে প্রায় ঢাকা উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি ইদ্রিসের বাবা। আমি আমার পোলাটাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। ও আর এখানে থাকবে না। জমিদার জিজ্ঞেস করলেন, কেন? কেন ফিরিয়ে নিয়ে যেতে চাও? লোকটি বলল, ওর যথেষ্ট লেখাপড়া হয়েছে, আর দরকার নেই। ও আমার বাড়িতে আমার সঙ্গেই থাকবে। জমিদার তার মুখের কৌতূহলের হাসিটি না মুছে জিজ্ঞেস করলেন, তুমি কি করে বুঝলে যে ওর লেখাপড়া শেখা যথেষ্ট হয়েছে? তোমার নিজের দৌড় কদ্দূর? ছেলে তো এখন পড়ে 6 ক্লাসে। তুমি তার বেশি কি পড়েছিলে? হুজুর, আমরা আপনার বান্দা। আমাদের বচপনকালে এই সারা তোল্লাটে কোনো স্কুল তো দূরে থাক, কোনো মক্তব মাদ্রাসা এমনকি কোনো পাঠশালাও ছিল না। কেউ আমাদের পড়াশোনা শেখার কথা বলেও নি। সেসব তো আমার আগেকার লোকজনের ব্যাপার। সেই দায়িত্ব আমি নিতেও পারি না, আর পুরনো কাসুন্দি ঘাঁটতেও চাই না। এবার শোন ভালো করে, তোর ছেলেকে আমি এখান থেকে যেতে না দিয়ে হাত পা বেঁধে রাখতে পারি। তোর বেয়াদবির জন্য তোর বাড়িঘর জ্বালিয়ে দিতে পারি, তাই না? জমিদারদের তো এই অধিকার থাকেই, কেউ বাধা দিতে সাহস পায় না। তবে আমি এই আগুন টাগুন পছন্দ করি না। তোর ছেলে যদি এই স্কুলে থেকেই ক্লাস 10 পর্যন্ত পড়তে চায়, তাহলে তাকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হবে। 2 বার তোর ছেলে ম্যাট্রিকটা পাশ করে যদি কলেজে ভর্তি হতে চায়, তাও পাবে। একেবারে MA পড়া পর্যন্ত সে খাওয়া দাওয়া, পোশাক টোশাক, পড়ার খরচ সবই পাবে। তোর ছেলে যদি এসব না চায়, তোর সঙ্গেই যদি চলে যেতে চায়, তাতেও আমি ছেড়ে দিতে রাজি আছি। সেক্ষেত্রে সে এখানে আছে 1.5 বছর। তার জন্য যা খরচ হয়েছে সেটা ফিরিয়ে দিতে হবে। তিনি ঊর্ধ্বনেত্র হয়ে কিছুক্ষণ চিন্তা করে বললেন, বেশি হিসেব করার দরকার নেই। 51 টাকা দিলেই হবে। সেই টাকাটা জমা করে দিয়ে যা, ছেলেকে নিয়ে যা। সেই লোকটা আঁতকে উঠে বলল, এত টাকা? আমি কোথায় পাবো হুজুর এত টাকা? তোর সঙ্গে আমার কথা শেষ হয়ে গেছে। যা, সরে যা এখান থেকে। তিনি আঙুল তুলে আরেকটি ছেলেকে ডাকলেন। তাকে কিছু জিজ্ঞাসাবাদ শুরু করার আগে তার চোখ পড়ল মানিকের দিকে। ভুরু কুঁচকে তিনি জিজ্ঞেস করলেন, ওই ছোনাটাকে? হ্যাঁ, নতুন দেখছি। ওকে কে এনেছে এখানে? কেউ উত্তর দিল না। তিনি আবার বললেন, যা তো, কেউ ওই ছোনাটাকে এখানে ডেকে নিয়ে আয় তো। মানিক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। নিজেই সে এগিয়ে গেল জমিদারের দিকে। ঝপাং করে সে ওর পায়ের ধুলো নিয়ে নিল। জমিদার ওর আপাদমস্তকে চোখ বুলোলেন 2 বার। তারপর জিজ্ঞেস করলেন, তুই কোথা থেকে আসছিস? আগে আমাদের গ্রামের নাম চিতলমারি। বাপের নাম কি? আগে আদিনাথ চৌধুরী। আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি। তোরই মতন কিছু নষ্ট ছেলে কিছু একটা গর্হিত কাজ করে ফেলে গ্রাম ছেড়ে পালায়, নিজেদের নামও বদলাইয়া ফেলে, কিন্তু বাপের নাম বদলে অন্যের নাম বলতে পারে না। তাহলে তো সে বেজন্মা হয়ে যাবে। আদিনাথ চৌধুরী নামটা কেমন যেন শোনা শোনা মনে হয়। কি করেন তিনি? আগে ওই সামান্য কিছু জমি আছে, আর ওই যজমানি করেও কিছু উপার্জন হয় কোনো রকমে। ও, মনে পড়ছে। ওই আদিনাথ চৌধুরী নামের লোকটিকে গোখরো সাপ দংশন করেছিল। তখন সে ওই সাপটার সঙ্গে লড়াই শুরু করে। এমনকি যমরাজও এসে হেরে যায় তার কাছে। সেই চৌধুরী তো? আগে হ্যাঁ, তিনি। তা তুই কোন দুষ্কর্ম করে গ্রাম ছেড়ে পালাচ্ছিস? হ্যাঁ, আমি তা জানতে চাই না, কিন্তু কোন মতলবে যে এখানে এলি সেটা তো জানতে হবে। হুজুর, আমার কোনো মতলব নেই হুজুর। আপনার এই স্কুলের কথা আমি অনেকের কাছে শুনেছি। আপনি যদি আমাকে একটু স্থান দেন। আমি গত বছর ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারিনি। এই বছরও সেই পরীক্ষায় বসতে চাই। যদি এখানকার শিক্ষকদের কাছ থেকে কিছু সাহায্য পাই।
ম্যাট্রিক পাশ করতে পারিসনি, তার মানে তুই 10 ক্লাস পর্যন্ত পড়েছিস? তুই তাহলে তো রীতিমতন একজন বিদ্বান রে। আমার এখানে যে দুজন মাস্টার পড়ায় তাদের একজন পড়েছে 6 ক্লাস আর একজন 8 ক্লাস। তাতেও আমার একটু সন্দেহ হয় এখানে তোকে পড়াশোনায় সাহায্য করবার মতন তো কেউ নাই। তবে একটা ব্যবস্থা হতে পারে, তুই ওই মাস্টার দুটোকে পড়াতে শুরু কর, সেজন্য তুই মাসে কিছু হাত খরচও পাবি। না স্যার, আমি তো আপনার কাছে চাকরি চাইতে আসিনি। আমি এবার মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে চাই। ঠিক আছে, এখানে কিছুদিন থেকে যা, নিজেই বুঝে দেখবি এখানে তোর কোনো অসুবিধা হচ্ছে কি না। ওই স্কুলের জায়গাটাতেই শুবি, আমি না হয় একটা ছাউনি বানিয়ে দেব। আমার এই স্কুলে ভর্তি হতে গেলে কিছু না কিছু পরীক্ষা দিতে হয়, অগা বগাদেরও দিতে হয়, যাতে তারা যে অগা বগা সেটাও তো জানতে হবে। তোকেও আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, শুধু একটা, তার উত্তর পারলেই তুই পাস। তুই বাঁশখাই গলার কথা শুনেছিস কখনো? মানিক মাথা ঝুঁকিয়ে জানালো যে শুনেছে। জমিদার বললেন, কোনো লোকের খুব ভরাট গলা, গমগমে আওয়াজ হয়, তখনই লোকে বলে একেবারে বাঁশখাই গলা। এমনকি আমিও যখন গান গাই তখনও লোকে বলে আমারও নাকি বাঁশখাই গলা। কেন বলে? ওই কথাটার আসল মানে কি? হুজুর, আমার জ্ঞানগম্যি খুবই কম, তবু কি করে যেন এই কথাটার মানে আমি জানি। বলবো? বলবি তো, সেটাই তো জানতে চাইছি। মানিক বলল, এই দেশের উত্তরের দিকে একজন খুব নামকরা মুসলমান গায়ক ছিলেন, তার নাম বাজ খাঁ। হয়তো নামটা অনেক লম্বা ছিল, লোকের মুখে সেটাই বাজ খাঁ হয়ে যায়। দারুণ জোরালো ছিল তার কণ্ঠস্বর। তিনি উদাড়া মুদাড়া তাড়ায় এসে গমক দিলে পায়ের তলার মাটি নাকি কেঁপে উঠত, গাছের ডাল ভেঙে পড়ত, পুকুরের জলে জোয়ার ভাটা খেলে যেত। আরও কত গল্প আছে। সেজন্যই এখনও কোনো গায়কের গলা সেরকম হয় না, মানে সেরকম ঠিক নয়, কাছাকাছি সেই গায়কের সঙ্গে বাজ খাঁর তুলনা করা হয়। হুজুর, এই তুলনা কিন্তু মোটেই নিন্দাসূচক নয়, বরং খুবই প্রশংসার। তবে একদিনে আপনার গানও শুনতে চাই। জমিদার তার কুর্তার জেবে হাত ঢুকিয়ে একটা ছোট্ট রেশমের পেটিকা বার করলেন। তার থেকে একটা রৌপ্য মুদ্রা ছুঁড়ে দিলেন মানিকের গায়ে। তারপর তিনি বললেন, তুই পুরোপুরি ঠিকঠাক উত্তর দিয়েছিস, তার জন্যই তোকে এই ইনাম দিলাম। এবার তোর পাছায় 2 লাথি মেরে তোকে এখান থেকে তাড়াবো। মানিকের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। সে মিনমিন করে বলল, হুজুর, আমি কি দোষ করেছি? কিছু কি ভুল বললাম? তুই সঠিক উত্তর দিয়েছিস, কিন্তু পাশ করতে পারিসনি। জমিদারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই সহবত জ্ঞান তোর নেই। জমিদার কিছু জিজ্ঞেস করলে তক্ষণে কি উত্তর দিতে হয়? মনে হয় তাতে যেন তুই জমিদারের চেয়ে বেশি বেশি জানিস। তোর কথা শুনে সবাই ভাবছে যে তুই আমাকেই জ্ঞান দিচ্ছিস। এরপর তুই বেয়াদপের মতন আমাকে অপমান করতেও পারিস যেখানে সেখানে। পাজির পা ঝাড়া, তোকে যে আমি এখনো খুন করিনি সেটাই তোর 7 পুরুষের ভাগ্য। তুই আমার গান শুনতে চাস? কোন সাহসে? না হুজুর, আমি এরকম কত কথাই আমার মাথায় আসেনি। আপনাকে আমি ভক্তি করি, শ্রদ্ধা করি। আর কোনো জমিদার... চুপ! ওরে কে আছিস? দুঃখীরাম, আয় এদিকে, এই ছোঁড়াটাকে মার 2 লাথ। দুঃখীরাম একজন মোটাসোটা মানুষ। তার মুখটা দেখলেই বোঝা যায় তার মাথার মধ্যে অনেকটাই খালি। সে ক্যাঁত ক্যাঁত করে 2খানা বেশ জোর লাথি কষালো মানিকের পশ্চাৎদেশে। তার মারার ভঙ্গি দেখে বোঝা গেল সে শুধু জমিদারের আদেশেই এই শাস্তি দিচ্ছে না, মানিকের ওপর তার নিজেরও কিছু রাগ আছে। অথচ মানিক আগে কখনোই এই লোকটিকে দেখেনি। জমিদার বললেন, যা, ফোট এবার। আমি চাই তুই আজ দুপুরের মধ্যে এই গ্রামের সীমানা ছাড়িয়ে চলে যাবি, নইলে কিন্তু তোর গর্দানটা আর কেউ বাঁচাতে পারবে না। মানিক খুব আশা করেছিল এই সহৃদয় জমিদারের কাছে আশ্রয় পেলে সে কয়েকটা দিন অন্তত শান্তিতে কাটাতে পারবে।
প্রথম দিকে জমিদারের ব্যবহার দেখে মনে হয়েছিল সেরকমই সব ঘটবে। হঠাৎ যে কি করে সব পাল্টি খেয়ে গেল, এই রহস্য বোঝার সাধ্য মানিকের নেই। মানিক হাঁটতে শুরু করার পরই বৃষ্টি নামল। সেই বৃষ্টি আর থামেই না। এইরকম বৃষ্টি মাথায় নিয়ে বেশিক্ষণ হাঁটাও খুব শক্ত। কোথাও কোথাও রাস্তায় জল জমে গেছে হাঁটু পর্যন্ত। এইরকম বৃষ্টির সময় রাস্তায় মানুষজনও থাকে না বিশেষ, তবু সে ক্লান্ত হয়ে কোথাও একটু থামলেই যেন ভুঁই ফুঁড়ে উঠে আসছে একজন মানুষ, আর তাকে ধমক দিয়ে বলছে, এই থামলি কেন? যা যা, এই দুপুরের মধ্যেই বেরোবি এখান থেকে। মানিক যতদূর সম্ভব মনের জোর সংগ্রহ করে হেঁটেই চলল। এই গ্রামের সীমানা কোথায় আর কত দূর যেতে হবে তাও সে জানে না, তাকে শুধু সামনে যেতে হবে। তবু একসময় মানিকের উড়ু দুটি ভারী হয়ে আসে, ব্যথা বোধ করে কাঁধে, বুকের মধ্যে শুরু হয় ধরফরানি, কপালে জ্বলতে থাকে জ্বর। নিজের অজান্তেই সে এক জায়গায় হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। মানিক সেখানে সেই অবস্থাতে পড়ে রইল ঘণ্টার পর ঘণ্টা। অতক্ষণ বৃষ্টিতে ভিজে নিমোনিয়া কিংবা ব্রঙ্কাইটিসে ভোগার অবস্থাও এগিয়ে আসতে লাগলো কাছে। কয়েক ঘন্টা অন্তর অন্তর সে একবার চোখ মেলছে, একটু পরেই আবার চলে যাচ্ছে ঘুমের জগতে। মানিক যেখানে পড়ে আছে তার কাছাকাছিই রয়েছে একটা ছোট পাকা বাড়ি। এটাই এখানকার জমিদারের প্রমোদ ভবন। সন্ধ্যের পরেই তিনি শুরু করেন মদ্যপান। তারপর নেশাটি কিছুটা গাঢ় হলেই তিনি দেখতে চান গোটা তিনেক স্বাস্থ্যবতী মেয়ের উল্লঙ্গ নৃত্য, আর ওখান থেকেই শোনা যায় নানা রকম চিৎকার ও শীৎকার। মানিক একবার জেগে উঠে সেই সব আওয়াজ শুনলেও তার মর্মে কিছুই ঢুকল না। তারপর এক সময়, তখন ঠিক কত রাত কে জানে, রাত্রিরে তৃতীয় প্রহর হবে বলেই মনে হয়, আগাগোড়া কালো পোশাক পরা এক দৈত্যাকৃতি মানুষ এসে মানিককে পা দিয়ে একবার ঠেলা দিয়ে বলল, এই ওঠ, তোকে এক জায়গায় যেতে হবে, ওঠ। এখানে সন্ধ্যের পর 2-3 জন জমিদারের পেয়ারের লোক ছাড়া আর কারোর আসা নিষেধ। শোনা যায় জমিদারের মা একদিন এসে পড়েছিলেন, সেই জন্য তাকেও গুণাগার দিতে হয়েছে। জ্বরে সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে, এখন মানিকের উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। সম্ভবত সেটা বুঝতে পেরেই সেই আগন্তুক নিচু হয়ে মানিকের একটা হাত ধরে টেনে তুলল, তারপর একটা জোর ঝাঁকুনি দিল। তাতেই যেন মাথার মধ্যে কিছুটা ভোর হয়ে এলো মানিকের। আগন্তুক মানিকের হাত ধরে টেনে টেনে নিয়ে এলো একটা জায়গায়। সেইখানে রয়েছে একজন অশ্বারোহী, আর সেই অশ্বারোহী এখানকার জমিদার। অশ্বারোহী কিছুটা জড়ানো গলায় বললেন, কিরে মাইনকা, তুই এখনো বাচ্চা আছোস? বেশ বেশ, আর 2-3 দিন থাকলে এই তোর দেহ আর মুন্ডুটা আলাদা হয়ে যেত, সেই রকমই খবর আমি পেয়েছি। এখানে যে কত দলাদলি হয় তুই তো পোলাপান তা বোধ করে ঠিক জানিস না। এর মধ্যেই একটা দল তোকে শত্রু ভাবতে শুরু করেছে, তুই নাকি গুপ্তচর। কিন্তু আমি তো জানি তোর মতন লেদারা মার্কা ছেলের পক্ষে এই গুপ্তচর হওয়া সম্ভব নয়। গুপ্তচর হতে গেলে আগে থেকে অনেক কসরত করতে হয়, তাতেও অনেকে যোগ্য হতে পারে না। ওরে মানিক, মানুষ খুন করতে এদের চোখের একটা পাতাও কাঁপে না। মানিক কিছুই বুঝতে পারে না, ভ্যাবাচাকা ভাবে দাঁড়িয়ে রইল। সে কিছুতেই বুঝতে পারছে না সকালবেলা যে জমিদার তার সঙ্গে অত খারাপ ব্যবহার করলেন, তিনি আবার ফিরে এসেছেন তাকে সাহায্য করতে, না আরও কিছু শাস্তি দিতে। তাকে চুপ করে থাকতে দেখে জমিদার জিজ্ঞেস করলেন, কিরে, বুঝতে পারলি আমার কথা? হুজুর, আপনি বলেছিলেন আজই দিনমানের মধ্যে আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, তবে এই গ্রামের সীমানা কোথায় আমি তো বুঝতে পারিনি। আমি চেষ্টা করেছি যথাসাধ্য। এখনো যদি আমায় কেউ পথ বাতলে দেয় তাহলে আমি... এখন আর অন্য গ্রামে গেলেও তুই নিষ্কৃতি পাবি না। সারা দেশেই এখন ক্ষমতা দখলের জন্য তোলপাড় চলছে। খুন জখম এখন ঝোল ভাত। এখানকার খুনিদের সঙ্গে অন্য জায়গার খুনিদের যোগাযোগ থাকে। শোন, তোকে যা করতে হবে মন দিয়ে শোন। তুই যে কোনো উপায়ে ক্যানিং চলে যা।
সেখানে এইরকম অবস্থার মধ্যে পৌঁছানো সহজ ব্যাপার নয়। অনেক বিপদ হতে পারে পথে। যদি কোনো ক্রমে ক্যানিং পৌঁছতে পারিস তাহলে তুই এই যাত্রায় বেঁচে যাবি। আমি এই যে তোর জন্য একটা চিঠি এনেছি। সেখানে আমার এক পাঞ্জাবি বন্ধু থাকে, খুবই শক্ত ধরনের মানুষ, কাউকেই সে তোয়াক্কা করে না। তাকে আমার এই চিঠিখানা দেখাবি, তাহলেই সঙ্গে সঙ্গে সে তোকে আশ্রয় দেবে, যত্ন করবে। সেখানে আর কেউ ট্যাঁফও করার সাহস পাবে না। এটাই তোর বাঁচার একমাত্র উপায়। কিছু একটা বলতে গিয়েও মানিক পারল না। পায়ের জোর নেই বলে সে হঠাৎই মাটিতে পড়ে গেল। জমিদার বললেন, আরে আরে, ছেলেটার কি হলো? এই, তোরা কেউ দেখ তো। সেই আগের লোকটি মানিকের হাত ধরে টেনে আবার দাঁড় করালো। মানিক খুব জোরে দুবার মাথা ঝাঁকালো, তারপর বলল, না না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, ঠিক আছি। হঠাৎ একটু মাথাটা। হুজুর, আপনি সকালবেলা বলেছিলেন আমার মুখ দেখতে চান না, আবার এত রাতে আপনি আমার প্রাণ বাঁচাতে। কেন আমি তোর সঙ্গে এরকম ব্যবহার করেছি সকালে, তা তুই বুঝতে পারিসনি? এখানকার ৮-১০টা গ্রামের মোড়লরা আমাকে দু চোখে দেখতে পারে না। আমি যে স্কুলটা চালাই সেটা ওরা সহ্য করতে পারে না এক্কেবারে। আমাকে মারার জন্য ওরা তককে তককে থাকে। তবে আমার সঙ্গে যে সবসময় এই অস্ত্রটা থাকে তাও ওরা জানে। বলেই একটা রিভলভার তুলে দেখালেন। তারপর বললেন, মোদ্দা কথাটা হলো, এখন কেউই বাইরের কোনো অচেনা মানুষকে গ্রামে স্থান দিতে চায় না। আমি যদি তোর সঙ্গে আরও দহরম মহরম করতাম তাহলে ওরা ধরেই নিত যে আমি তোর সঙ্গে মিলে একটা কিছু ষড়যন্ত্র করছি। তাতে তোর বিপদ আরও বেড়ে যেত। তাই তোকে আমি ওদের দেখিয়ে দেখিয়েই লাথি মেরে তাড়ালাম। সব তো গাধার দল, কোনো কিছুই তলিয়ে ভাবার ক্ষমতা ওদের নেই। তুই যাত্রা শুরু কর। হুজুর, আমাকে বাঁচাবার জন্য আপনি এত কিছু চিন্তা করেছেন? আমি সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে রইলাম। কার সারা জীবন? তোর না আমার? এমনও হতে পারে তোর আয়ু আছে আর 7 দিন, কিংবা আমার আয়ু ফুরিয়েই গেছে। ওইসব গোলাম টোলামের কথা বাদ দে, তুই এখন পালা। এই নে চিঠিটা। তার যে সারা শরীর জ্বরে পুড়ছে, হাঁটার ক্ষমতাই নেই, সেই কথা মানিক জানালো না। সে জমিদারের পা ছুঁয়ে প্রণাম করে মাতালের মতন টলতে টলতে এগোতে লাগল। মাতলা নদীর ধারে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মানিক, ম্লান মুখে। কাছেই মানুষদের বসবার জন্য একটা বেঞ্চি ছিল। এখনও তার লোহার ফ্রেমটা ঠিক আছে, কিন্তু মাঝখানের তক্তাটা উধাও। ক্যানিং পৌঁছতে তার লেগেছে প্রায় 11 দিন। সারা পথটাতে বিপদ আপদ তার সঙ্গী হয়েছিল। এক একদিন তার কোনো খাদ্যই জোটেনি, এক একদিন খেতে হয়েছে মার। যাই হোক, তাতে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়নি। শুধু একবারই হয়েছে তার জীবনের পরম ক্ষতি। গ্রামগুলি পেরিয়ে আসার সময় যতদূর সম্ভব লোকজনের দৃষ্টি থেকে সে আড়ালে থেকেছে, বনে জঙ্গলে লুকিয়েছে। শরীর খুব দুর্বল বলে সে একসঙ্গে বেশি দূর যেতে পারেনি। বারে বারেই থামতে হয়েছে। রাত্রিবেলা হাঁটাই নিরাপদ, তাই সে ঘুমিয়েছে দিনে দিনে। আশানুর নামে গ্রামটার কবরখানায় সে শুয়েছিল একটা গর্তের মধ্যে। জেগে উঠে সে টের পেল তার টাকা এবং গয়নার ছোট পুঁটুলিটা নেই। ঘুমের মধ্যে কাছাকাছি কোথাও কি পড়ে গেছে? সে পাগলের মতন খুঁজতে লাগলো। নেই তো নেই, কেউ সেটা তুলে নিয়ে গেছে। যখন মানিক বুঝতে পারল যে সেটা আর পাওয়া যাবে না, তখন সে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছিল। কিছুতেই সেই কান্না সে থামাতে পারে না। একসময় 8-10টা বাচ্চা ছেলে এসে গর্তের মধ্যে কান্নার আওয়াজ শুনে উঁকি মারল সেখানে। মানিককে তারা ভূত প্রেত না পাগল ভাবল কে জানে। তারা ইট পাটকেল ছুঁড়ে মারতে লাগলো তার দিকে। সেইখানেই মানিকের মৃত্যু হতে পারত, কিন্তু হঠাৎ যেন কিছু একটা দেখে ভয় পেয়ে সেই বাচ্চারা চেঁচামেচি করে পালিয়ে গেল। মানিক এরপর ওপরে উঠে এসেও কিছু দেখতে পেল না। সে তার সর্বস্ব হারিয়েছে, শুধু জমিদার বাবুর চিঠিখানাই রয়ে গেছে।
অসুস্থ শরীর নিয়ে কোনো রকমে ধুঁকতে ধুঁকতে সে ক্যানিংয়ে এসে পৌঁছেছে। গুণবন্ত সিংকে বেশি খুঁজতেও হলো না। রাস্তায় একজন পুলিশকে দেখে তার কাছে গিয়ে ওর নাম করতেই সে হাত তুলে বাড়ি দেখিয়ে দিল। সেই বাড়িটি একটা বিরাট হাভেলির মতন, তার মধ্যে অনেক মানুষের বাস। একটা মূল বাড়ির আশেপাশে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট বাড়ি। অনেক লোক সেখানে ঘোরাঘুরি করছে, সবাই যেন খুব ব্যস্ত। গেটের কাছে এক দীর্ঘদেহী দাড়ি গোঁফওয়ালা একজন পাঞ্জাবি ভদ্রলোক কথা বলছে অন্য একজনের সঙ্গে, আর তার কোমরে ঝুলছে কৃপান, হাতে রয়েছে বালা, আর তার মাথার ঘন চুলে একটা ছোট কাঠের চিরুনি গোঁজা। মানিক এসে সেখানে দাঁড়ালো। কেউ যখন অন্য কারোর সঙ্গে কথা বলে তখন মাঝখানে এসে নিজের কথা বলাটার যে অভদ্রতা সেই জ্ঞান মানিকের আছে। একটু পরেই সে পাঞ্জাবিটি মানিকের দিকে চাইতেই মানিক জমিদারের চিঠিটি এগিয়ে দিল তার দিকে। বাংলায় লেখা সেই চিঠি দুবার পড়ল সে। তারপর মানিকের সারা শরীরের দিকে দেখল, একটা হাত মানিকের কপালে রাখল। প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, ওরে বাপরে, তোমার যা শরীরের অবস্থা দেখছি, তুমি কি আমার এখানে মরবার জন্য এসেছো নাকি এখনো বাঁচতে চাও? এক পৃথিবী ভর্তি কাতরতা সঙ্গে নিয়ে মানিক দুর্বল গলায় বলল, হুজুর, আমি এখনই মরে যেতে চাই না, আমি বাঁচতে চাই। আমি বাপু ডাক্তার ফাক্তার নই, তবে আমি মানুষের অসুখ বিসুখ দেখে বুঝতে পারি। তোমায় দেখে মনে হচ্ছে তোমাকে বাঁচিয়ে রাখা এখন খুব শক্ত, তবু চেষ্টা তো করতেই হবে। আমি একজন ভালো অ্যালোপ্যাথিক ডাক্তারকে ডেকে আনবো। তার আগে আমার সব কথা তোমাকে মেনে চলতে হবে, মানবে তো? অবশ্যই হুজুর, আপনি যা বলবেন। আমাকে হুজুর টুজুর বলার দরকার নেই, আমাকে গুণবন্তজি বলে ডাকতে পারো। শোনো, ওই যে হলুদ রঙের বাড়িটা দেখছো, সেখানে একটা ঘর দেখবে। দুখানা বিছানা পাতা আছে, তার একটাতে মাথার বালিশ আছে, অন্যটাতে নেই। যেটায় বালিশ নেই তুমি সেখানে গিয়ে শুয়ে পড়বে, আর একদম হাঁটাচলা করবে না। বাইরে তো বেরোবেই না, তোমার খাবার দাবার ওই ঘরেই পৌঁছে যাবে। যাও। মানিক হাঁটতে শুরু করতেই সে আবার বলল, দাঁড়াও দাঁড়াও, তোমার জামা কাপড়ে তো কাদা লেগে কুচ্ছিত হয়ে গেছে, তোমার সারা শরীরেও কাদা, এই নিয়ে তুমি বিছানায় শোবে কী করে? আর কোনো বদলি জামা কাপড় আনোনি? মানিক ক্লান্তভাবে বলল, এনেছিলাম তো, রাস্তায় সব চুরি হয়ে গেছে। তাও তো তোমার ভাগ্য ভালো, তুমি চোরের পাল্লায় পড়েছিলে। ডাকাতের পাল্লায় পড়লে আর দেখতে হতো না, তোমার মুন্ডুটা সঙ্গে নিয়ে এখানে পৌঁছতে পারতে না। এখানে আর তোমার কোনো ভয় নেই। পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে এসে বলল, দেশের প্রধান সংকট কখন দেখা যায় জানেন তো? যখন সাধারণ মানুষও খুন জখমে মেতে ওঠে, রক্ত নিয়ে হোলি খেলতে চায়, যেমন একবার গুজরাতে হয়েছিল। সেই লোকটিও মাথা নেড়ে আলগাভাবে বলল, হ্যাঁ, তা তো হয়ই। অদূরে একটি অল্প বয়সী ছেলেকে দেখতে পেয়ে গুণবান চেঁচিয়ে বলল, এ লড়কা, এধার আ, শুন। ছেলেটির বয়স 12-14 হবে, খালি গা, নেংটিতে একটা বাঁশি গোঁজা রয়েছে। সম্ভবত সে এখানকার রাখাল টাকাল হবে। সে কাছে আসবার পর গুণবন্ত তাকে বলল, এই দেখ, এই লোকটি আমাদের অতিথি। অতিথি কাকে বলে জানিস তো? ছেলেটি মাথা হেলিয়ে বুঝিয়ে দিল যে সে জানে। বেশ, এর জন্য তুই একটা লুঙ্গি আর একটা কামিজ চেয়ে নিয়ে আয় মালকানির কাছ থেকে। ওই হলুদ বাড়িটাতেও থাকবে। বাড়ির পিছন দিকে একটা কুয়া আছে, ওর হাত পা ধোয়ার জন্য সেটা দেখিয়ে দিবি। যা এখন। ছেলেটির সঙ্গে হাঁটতে হাঁটতে মানিকের মনে এমন অনুভূতি হলো যাকে অভিভূত বললেও কম বলা হয়। কোনো মানুষের কাছ থেকে এমন সহৃদয় সাহায্য পাবে তা সে কখনো কল্পনা করেনি। কিছু কিছু মানুষ যেমন সাংঘাতিক হিংস্র হয়, আবার কিছু মানুষ বিনা স্বার্থেই কোনো অসহায় মানুষের সেবা করে। এরপর 3 দিন তার বিছানা ছেড়ে ওঠারই ক্ষমতা রইল না। তার যে কি অসুখ হয়েছে তা সে নিজেই বুঝতে পারল না। শুধু বৃষ্টিতে ভিজলে কি এমন হয়? সে আর কি নাও বাঁচতে পারে?
এর মধ্যে একজন চিকিৎসক এসে তাকে দেখে গেল দুবার। গুণবন্ত প্রত্যেক দিন খবর নিতে আসে সকালে ও সন্ধ্যায়, আর সেই রাখালটি, যার নাম কদু, সে সারাদিন বসে থাকে দরজার কাছে। মানিক শেষ পর্যন্ত বেঁচেই গেল। একসময় পুরো জ্ঞান ফিরে আসার পর মানিক ভুগতে লাগলো অন্য এক দুশ্চিন্তায়। এখানে সে কতদিন থাকতে পারবে সে বিষয়ে গুণবন্ত কিছুই জানায়নি। সে খাদ্য পানীয় নিয়মিতই পেয়ে যাচ্ছে, কিন্তু এই অবস্থায় দিনের পর দিন থাকতে হলে তার নিজেরই তো লজ্জা হবে। এখানে সারাদিনই খুব হইহল্লা চলে, কাজের হইহল্লা, প্রায়ই শোনা যায় হাসির শব্দ। পড়াশুনোর কোনো পরিবেশ নেই। তাছাড়া মানিকের সব বইপত্রও তো চোরে নিয়ে গেছে, কিংবা চোর ওই সব চায়নি। অতখানি রাস্তা জল ঠেলে আসতে সে সব পড়ে যেতেও পারে। তখন মানিক একটা ঘোরের মধ্যে ছিল। সব কথা তার এখন আর মনে পড়ে না। শেষ পর্যন্ত কি একটা ছোটোখাটো কাজ জুটিয়ে এখানেই তাকে সারা জীবন থেকে যেতে হবে? এই জন্যই কি সে বাড়ি ছেড়ে চলে এসেছিল? শারীরিক যন্ত্রণার চেয়েও মনের কষ্ট বেশি তীব্র হয়। চোখ না বুঝেও মানিক মাঝে মাঝে দেখে শুধু অন্ধকার। তারপর সেই অন্ধকার কিছু না কিছুর আকার নেয়। কখনো মনে হয় কালো রঙের একটা বিশাল হিংস্র ভালুক থপ থপ করে এগিয়ে আসছে তার দিকে। প্রথম কয়েকদিন সে কি খেয়েছে, কে তার খাবার এনে দিয়েছে, এই সব কিছুই মানিকের আর মনে নেই। চৈতন্য পুরোপুরি ফিরে আসার পর সে একদিন দেখল কদুর সঙ্গে একটি মেয়ে ঘরে এলো। তার হাতে একটা কাঁসার থালায় কিছু খাদ্য। মেয়েটিকে মনে হয় প্রায় তারই বয়সী। মুখখানা গোল ধরনের, চিবুকে একটা আঁচিল। মানিককে তার বিছানায় উঠে বসে থাকতে দেখে সে বলল, কি গো ঠাকুর, আজ দিব্যি চোখ মেলে আছো যে? তা তুমি নিজে খেতে পারবে না খাইয়ে দেব? এই দেখো, ভাত, ঝিঙের সবজি, আরও কয়েকটা তালের বড়া আছে। আমি নিজে তোমার জন্য বানিয়েছি। খেয়ে দেখো, যদি ভালো লাগে আরও পাবে। মানিক সবটা না শুনেই উদাসীনভাবে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমার নাম? তা জেনে তোমার কি হবে? তোমার কি তাতে খিদে বাড়বে? খিদে? কি জানি, তোমাকে ডাকতে হলে মানে তোমার নাম। আমিও তো তোমার নাম জানি না। আমার নাম দ্বিজেন্দ্র, না না, হরিনারায়ণ। না, তাও বোধ হয় নয়। আমার নাম। মানিকের সারা শরীর ভয়ে কাঁপুনিতে কেঁপে উঠল। এ কি, সে কি তার নিজের নামটাও ভুলে গেছে? তাহলে তার পরিচয় কি হবে? সে বিড়বিড় করতে লাগলো, আবার বাবার নাম আদিনাথ চৌধুরী, দাদার নাম দ্বিজেন্দ্র, আর এক দাদার নাম হরিনারায়ণ। না, তা তো নয়, সেই দাদার নাম তো বংশীধারী। তাহলে আমার নাম? কদু বলল, আমার এই দিদিটার নাম নারী, সবাই ওই নামেই ডাকে। আর তোমার নাম তো মানিক। একটা দুর্লভ মূল্যবান রত্ন কুড়িয়ে পাবার মতন আনন্দে মানিক কেঁপে উঠল। কদুর দিকে তাকিয়ে সে বলল, হ্যাঁ ঠিক বলেছিস, আমার নাম তো মানিক। হ্যাঁ, মানিকই তো, কিন্তু এর নাম শুধু নারী আবার নাম হয় নাকি? নারী বলল, আমার বোধ হয় একটা ভালো নামও ছিল। আমার মা গোয়াল ঘরে আছাড় খেয়েই মরে গেল, কিন্তু যাবার আগে সে ভালো নামটার অন্য কাউকে বলে যায়নি। আমারও আর মনে নেই। চুকে গেল ঝামেলা। দুটো নাম থাকাটার দরকারই বা কি, তাই না? থালা থেকে তুলে মানিক একটা তালের বড়া খেলো। বেশ ভালো লাগলো, বেশ সুস্বাদু। কদু টপ করে আর একটা বড়া তুলে নিয়ে বলল, আমিও একটা খাই। বিড়াল তাড়াবার ভঙ্গিতে নারী হাত নেড়ে নেড়ে বলল, এই সরে যা, সরে যা, তুই তো সকালবেলাতেই অনেকগুলো পেঁদিয়েছিস রে। প্রথম দিন গুণবন্তের সঙ্গে কথা বলার সময় মানিক লক্ষ্য করেছিল যে এখানকার লোক বাংলায় কথা বললেও কিছুটা অন্যরকম। কিছু কথার মানেও বোঝা যায় না। এই পেঁদিয়েছিসের মানেটাই বা কি? নারী নামের এই কিশোরীটি পরে আছে একটা লম্বা সেমিজ, বুকের কাছটায় এক টুকরো আলাদা কাপড় জড়ানো। বয়স বা শরীরের তুলনায় তার স্তন দুটো বেশ বড়। এই কিশোরীটি তেমন সুন্দরী টুন্দরী নয়, মোটামুটি চলনসই বলা যায়।
রং ফর্সা নয়, তবু মুখে একটা ঔজ্জ্বল্য আছে। তার পূর্ণাঙ্গ স্তন দুটির দিকে মানিকের চোখ বারবার চলে যাচ্ছে, কিন্তু তার শরীরে কোনো রকম শিহরণ জাগছে না। মানুষের যৌবন উদ্গমনের প্রথম দিকে হঠাৎ তার ক্ষুধা খুব বেড়ে যায়, অনেক রকম ক্ষুধা, তার মধ্যে যৌন ক্ষুধাও আছে। এই সময় অনেক নারীকে দেখলেই পুরুষদের কিছু না কিছু উত্তেজনা বা শিহরণ হয়। তা হলেও কোনো সভ্য মানুষ সামনের নারীটির ওপর ঝাঁপিয়ে পড়ে না। কিছু কিছু অসভ্য মানুষ অনেক সময় এরকম করে। তারা সংখ্যায় খুব কম হলেও তাদের দাপট বেশি। সভ্যতা আমাদের শেখায় সংযত হতে, আমাদের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে অন্য কোনো সৃষ্টিমূলক কাজে নিযুক্ত হতে। এই অনুভূতিতেই কিছু কিছু মানুষ কবিতা লিখতে শুরু করে, গান রচনা করে, কেউ কেউ বা ছবি আঁকতে চায়, গায়ক হয়ে ওঠে। আবার কিছু মানুষ এসব কিছুই করে না, শুধু দেখে। আরও কিছু মানুষ এসব দেখেও না, ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে থাকে। আর অসভ্য মানুষেরা এই ধারাবাহিকতায় আঘাত দিয়ে সভ্যতার অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। মানুষের সভ্যতার ইতিহাসে এই দুই গোষ্ঠীর লড়াই অনবরত চলে আসছে। যুগে যুগে সভ্যতার অনুরক্তরাই শেষ পর্যন্ত জয়ী হয়। মানিক যে ঠিক এই কথাই ভাবছিল তা হয়তো নয়, তবে বাল্যকাল থেকে সে সভ্যতার সংস্পর্শেই বড় হয়ে উঠেছে। এমনকি তার অজ্ঞাতসারেই এই সভ্যতার ছায়া সবসময় তাকে অনুসরণ করে। এখন সে শুধু ভাবছে, আর কোনোদিন কি সুস্থ স্বাভাবিক জীবন সে ফিরে পাবে? তবে এই কদু আর নারী যখন আসে তখন কিছু সময় ওদের সঙ্গে লঘু কথাবার্তা বলতে তার ভালোই লাগে। ওদের মুখ থেকে সে এখানকার নানা রকম ঘটনা জেনে যায়। ওদের কাছে গুণবন্ত সিং যেন এক দেবতার মতন। সে কত রকম মানুষকে সাহায্য করে, কিন্তু পুলিশ বা সরকারি লোকেদের একটুও ভয় পায় না। 2-3 দিন পর সন্ধেবেলা মানিক বসে আছে তার খাটে, পা ঝুলিয়ে। মেঝেতে বসেছে কদু আর নারী। ওরা দুজনে মিলে একটি অতিকায় কচ্ছপের গল্প শোনাচ্ছে। সেই কচ্ছপটি নাকি প্রায় একটা হাতির মতন প্রকাণ্ড। তার বয়সের কোনো গাছপাথর নেই। সে থাকে সরকারি দিঘিতে, মাঝে মাঝে উপরে উঠে আসে। এই তো গত শনিবারই তাকে দেখা গিয়েছিল। তখন গেটের কাছে আমাদের মালিকের সঙ্গে একটা পুলিশের সঙ্গে কি নিয়ে যেন তর্কাতর্কি চলছিল। কচ্ছপটা সেখানে এসে থামল। তারপর পুলিশটার সঙ্গে চোখাচোখি হতেই সে আঁতকে উঠে দৌড়ে পালালো। এই কচ্ছপ সব সময় গুণবন্ত সিংকে সাহায্য করে। ওর চোখে কি যেন আছে, অনেকেই তা সহ্য করতে পারে না। মানিকের হঠাৎ মনে পড়ল, হিন্দুদের শাস্ত্রে বিষ্ণুর কুর্মাবতারের কথা আছে না? বিষ্ণু একবার মাছ হয়েছিলেন, একবার কচ্ছপ। বিষ্ণুর সমকক্ষ আর কেউ নেই। এরা কি সেই গল্পটা জানে? ওদের গল্পটা শোনাতে গিয়েও মানিক থেমে গেল। এরা তো গল্পটাকে গল্প বলে মানবে না। তাদের বিশ্বাসে আরেকটি অবতারের নাম যুক্ত হবে। থাক তবে। বেশিরভাগ মানুষই কিছু না কিছু বিশ্বাস করতে চায়, তাই পৃথিবীতে অবিশ্বাসীদের সংখ্যা এত কম। সে শুধু বলল, কচ্ছপদের একটা ভালো নাম আছে, তা কি তোমরা জানো? দুজনেই জানালো যে তারা সেরকম নাম কখনো শোনেনি। মানিক বলল, কুর্ম, এই নামটা মনে রেখো, তাহলে আরও গল্প জানতে পারবে। কদু আর নারী এই ব্যাপারে কোনো উৎসাহ দেখালো না। নারী হঠাৎ কদুর দিকে ফিরে বলল, কদু ভাইটি, লক্ষ্মী আসো না, তুই একটু বাইরে গিয়ে দাঁড়াবি? ঠাকুরের সঙ্গে আমার একটা অন্য কথা আছে। কি এমন কথা যা আমি জানতে পারি না? তুই নিশ্চয়ই জানবি, আমি তোকেও জানাবো একটু পরে। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে আজ যাই বলো, এখান থেকে পালাবার কথা যেন বলো না, তাহলে আমি মালিকের কাছে জানিয়ে দিতে বাধ্য হব। কদু চলে যাবার পর একটুক্ষণ সে তাকিয়ে রইল মানিকের দিকে। অন্য সময় এই মেয়েটি বেশ হাসি খুশি ফুর্তির মুখে থাকে। এখন তার মুখটি আস্তে আস্তে করুণ হয়ে এলো। খানিক পরে সে বলল, ওই হারামজাদাটা কি করে বুঝলো কে জানে? ঠাকুর, তোমার কাছে একটাই প্রার্থনা করি, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে? হঠাৎ আগুন ছোঁয়ার মতন চমকে উঠে মানিক বলল, তোমাকে সঙ্গে নিয়ে যাব? কোথায়? আমি তো কোথাও যাচ্ছি না। হ্যাঁ, তুমি যাচ্ছ, আর কয়েকদিনের মধ্যেই তুমি যাচ্ছ, আমি জানি। কই, আমি তো
এরকম কথা কিছু ভাবিনি। তুমি জানলে কি করে? আমি হাত দেখতে জানি। তুমি যখন অজ্ঞান ছিলে আমি তোমার হাত দেখেছি। তোমার তো এখানে থাকার কথাই নয়, তোমার একটা অন্য বড় শহরে থাকার কথা। হাতের রেখায় এইসব জানা যায় নাকি তা আমি বুঝি না। আচ্ছা ধরো আমি এখান থেকে চলে গেলাম, কিন্তু কোথায় যাব? এই দুনিয়ায় আমার তো কোনো থাকার জায়গাই নেই। কোথায় গিয়ে থামবো তাও জানি না। হয়তো আমাকে পথে পথে ভিক্ষা করে বেড়াতে হবে। সেখানে তোমাকে সঙ্গে নিয়ে কি করব আমি? আমিও ভিক্ষে করব তোমার সঙ্গে। তাই কি করে সম্ভব? তোমার বয়স যদি অনেক কম হতো, ধরো 6-7, তাহলে আমরা বাবা মেয়ে সেজে কিংবা ভাই বোন সেজে ভিখিরি সেজে পথে বেরোলে কেউ কিছু সন্দেহ করতো না। কিন্তু তুমি তো আমার প্রায় কাছাকাছি। এখন তোমাকে দেখবে সবাই, আমার কথা কেউ গ্রাহ্যই করবে না। কেউ যদি তোমাকে জোর করে ধরে নিয়ে যায়, তাদের একজনকেও তো বাধা দেবার তাগত আমার নেই। তারা হয়তো আগেই আমাকে মেরে ফেলবে, এটা তোমাকে বুঝতে হবে। আর তাছাড়া এখানে দিব্যি আনন্দে আছি, বাইরের বিপদের মধ্যে পড়তে যাবই বা কেন? এত আহাম্মক আমি নই। তবু তো তোমাকে চলে যেতেই হবে। তা আমি ভালো করে জানি ঠাকুর। সেদিন আমি অন্যরকম সাজ করে আসব। তুমি যদি তোমার ছায়ায় ছায়ায় আমাকে এই রাজ্যটা পার করে দিতে পারো, তাতেই আমি, তোমাকে আর কোনো দায়িত্ব নিতে হবে না। তুমি কেন এই নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে যেতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে কি তোমার অসুবিধা হচ্ছে? তুমি আমাকে একবার নীলমণির হাটে নিয়ে যেতে পারো? সেখানে খুব বড় হাট হয়, এখনো মানুষ বিক্রি হয়। তুমি সেখানে আমাকে বিক্রি করে দিতে পারো, কিছু টাকা পাবে, তাতে তোমার অনেক সুবিধা হবে। এবার শুধু বিস্মিত নয়, মানিক স্তম্ভিত হয়ে গেল। সে আহত মানুষের মতো গলায় বলল, এসব এসব কি বলছো তুমি নারী? আমি তোমাকে বিক্রি করে দেব? আমি কি সেই ধরনের মানুষ? আমার সঙ্গে কয়েকদিন মিশেও আমাকে এই চিনলে? ছি ছি ছি! তোমাকে যদি অন্য কেউ বিক্রি করার চেষ্টা করে, আমি যদি তা রুখতে না পারি, তাহলে আমি আত্মহত্যা করব। সত্যি করে বলো তো, তুমি কেন কৃতদাসী হবার কথা বললে? সে যে কি অসহ্য নোংরা জীবন, তাকে তুমি জানো না? কৃতদাসী হিসেবে বিক্রি না হলেও যে কত মেয়ে তার চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায় থাকে, তা বোধহয় তুমি জানো না। আমার বাবা মা কেউ নেই। আমার জ্যাঠা একদিন আমাকে এখানে এসে ফেলে রেখে গিয়েছিল। এখন আমি বড় হয়েছি, এখন সব কিছুর জন্যই আমাকে মূল্য ধরে দিতে হয়। এখানে 3 জন মানুষ। না না ঠাকুর, তোমাকে এসব আমি শোনাতে চাই না। তুমি বড়ই সরল আর ছেলে মানুষের মতন। তোমার চেয়ে আমি অনেক বেশি শক্ত। এর মধ্যেই একদিন। তার কথা শেষ হবার আগেই দরজায় দুম দুম করে শব্দ হলো। নারী দৌড়ে গিয়ে খুলে দিতেই দেখা গেল কদুর পাশে দাঁড়িয়ে আছে গুণবন্ত সিং। তাকে দেখেই নারী অত্যন্ত সংকুচিত হয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। গুণবন্ত একবার তার দিকে তাকালো, কোনো মন্তব্য করল না। ঘরের মধ্যে এসে গুণবন্ত বলল, মানিক বাবু, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। তা তুমি তো বেশ ভালোই আছো মনে হচ্ছে। ব্যথা বেদনা কিছু আছে? না সিংজি, আমি ভালোই আছি, ব্যথা বেদনাও নেই। আমাকে আর কতদিন ঘরের মধ্যে আটকে থাকতে হবে? আপনার কাজে যদি কিছু সাহায্য করতে পারি। আহা, সেটাই তো কথা। তোমাকে আগে একটা ভালো খবর দিই। এই শহরে গত 2 দিন কোনো খুনোখুনি কাটাকাটি হয়নি। এসব এখন চলছে শরিয়তপুরে। তার মানে কি জানো? এখন বেশ কিছুদিন আমি শান্তিতে থাকব। তোমার চিকিৎসকও বললেন তোমার রোগের লক্ষণ সব কমে যাচ্ছে। তবে তুমি যদি সর্বক্ষণ ঘরে বসে থাকো, তোমার তাতে বাত ব্যাধি বেশি হতে পারে। তুমি এখন আস্তে আস্তে বাইরে বেরোতে পারো। কিছু দূর যাবে, আবার ফিরে আসবে। বাহ, মানে কোথায়, কত দূর পর্যন্ত? এখান থেকে বেরিয়ে ডান দিকে একটুখানি গেলেই নদী এসে পড়বে, সেখানে যাবে। কয়েকদিন ওখানে যাও, তারপর অন্য পন্থা বাতলে দেব। পরদিন তার খাবার নিয়ে আর নারী এলো না। তার বদলে এলো এক থুরথুরে বুড়ো। তার হাত সবসময় কাঁপে, থালাটা যে কোনো মুহূর্তেই পড়ে যেতে পারে। সে বোধহয় ভালো চোখেও দেখে না।
সেই বুড়ো এসে একটা অদ্ভুত কথা বলল। সে ঘড়ঘড়ে গলায় বলল, ভালো করে খেয়ে নাও মানিক আমার। আমার যা শরীরের অবস্থা তাতে আর 2 দিনের বেশি বাঁচব না। যদি মরে গিয়ে চিৎপটাং হই তাহলে তুমি তোমার নিজের খাবার আনবে, আর যদি নতুন কোনো কয়েদি আসে তার খাবার দেবার ভারও তোমাকে নিতে হবে, বছরের পর বছর। তারপর যখন তুমি আমার মতন এক নচ্ছাড় বুড়ো হবে তখন তোমার ছেলেকে লাগিয়ে দেবে এই কাজে, তাতে বংশের ধারাবাহিকতা রক্ষা পাবে। মানিক অনেকটা দাঁত কিরমির করে মনে মনে বলল, আমি এই ধারাবাহিকতাকেই তো ঘেন্না করি। মানুষ কেন যে যার নিজের অবস্থা থেকে কিছুটা অন্তত উচ্চে উঠতে পারবে না? আর তার ছেলে? হুঁ। বৃদ্ধটি চলে যাবার পর মানিক কদুকে ডেকে জিজ্ঞেস করল, এই, তোর দিদি আজ এলো না কেন রে? কদু বলল, মালিক তাকে অন্য কাজে লাগিয়েছে, কলা গাছ পোঁতার কাজ। মানিকের মনে হলো নারীর সঙ্গে আর তার কোনো দিন দেখা হবে না। আর এটা মনে হতেই তার বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা শুরু হলো। তবু দেখা হলো নারীর সঙ্গে। ঘর থেকে বেরিয়ে খানিকটা হেঁটে এসে মানিক নদীর ধারে একটা রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। আকাশ দেখে। কাছেই একটা লঞ্চ ঘাট, সেখানে অনবরত লঞ্চ আসে আবার চলে যায়। কিছু যাত্রী নেমে আসে, কিছু যাত্রী ওঠে। একবার একটা বড় স্টিমারও এসেছিল। এইসব আসা যাওয়ার চিত্র মানিকের দেখতে ভালোই লাগে। দিন তিনেক বাদে একটা হাসির শব্দ শুনে অন্যদিকে তাকিয়ে সে দেখল অদূরে তারই মতন রেলিংয়ে ভর দিয়ে নারী দাঁড়িয়ে আছে। আগের দেখায় তার মুখখানা খুবই ম্লান ছিল, আজ সেই সব মুছে গেছে। তার মুখে রয়েছে ফুরফুরে হাসি। চোখাচোখি হতেই নারী বলল, কি গো ঠাকুর, তুমি আমায় ফেলে কোথাও যেতে পারবে না। আমি সবসময় তককে তককে তোমার ওপর নজর রাখি। নারী, তোমাকে তো বলেইছি আমি এখন অন্য কোথাও যেতে চাই না। যদি তবুও কোনো কারণে যেতে হয় তোমাকে না জানিয়ে যাব না। আমি যদি তোমার কাছে কখনো যাই, তুমি রাগ করবে না তো? না, রাগ করব কেন? তোমার সঙ্গে কথা বলতে তো আমার ভালোই লাগে। তোমার যাতে বিপদ না হয় সেটাও দেখো। এরপর 2 দিন নারী একবার করে এসে একটুক্ষণ থেকেই চলে গেল। অর্থাৎ সে শুধু মানিককে একবার চোখের দেখা দেখতে এসেছে। তারপর একদিন এসে সে বলল, ঠাকুর, ওই যে তাল গাছটা দেখছো, তুমি ওই পর্যন্ত আমার সঙ্গে যেতে পারবে? তাহলে একটা আশ্চর্য জিনিস দেখাতে পারি। আশ্চর্য কোন জিনিস সম্পর্কে মানিকের কৌতূহল কিংবা ইচ্ছা অনেক কমে গেছে এখন। তবু সে জিজ্ঞেস করল, সেটা কি? আমি মাঝে মাঝেই ওখানে যাই। 1 বছর ধরে দেখছি ওখানকার মাটি ফুঁড়ে একটা কালো পাথর একটু একটু করে উঠে আসছে। আমার মনে হয় আর একজন দেবতা আসতে চাইছেন আমাদের কাছে। তুমি তো দেখে বলতে পারবে সেটা শুধুই পাথর নাকি অন্য কোনো দেবতা। মাটি ফুঁড়ে একটা মসৃণ কালো পাথর উঠে আসা নতুন কিছু নয়। সকলেই সেটাকে দেবতা হিসেবেই মান্য করে। সেই জন্যই অনেকে সেটাকে নারায়ণ শিলা হিসেবে প্রতিষ্ঠা করে। মানুষের বিশ্বাসের ওপরেই তো দেবতাদের অবস্থান। মানিক এসব শুনেছে, কিন্তু নিজের চোখে কখনো দেখেনি। সেই তাল গাছটা খুব দূরে নয়, একবার দেখে আসা যেতেই পারে। হাঁটতে হাঁটতে মানিক জিজ্ঞেস করল, নারী, তোমার এত কিসের দুঃখ? সেদিন কিছু একটা বলতে গিয়েও থেমে গেলে, এখন কি বলবে? ঠাকুর, এই কদিনে আমি অনেকটা বড় হয়ে গেছি। নিজের ভালো মন্দ অনেকটা স্পষ্ট বুঝতে পারি। না, সেই কথাটা এখনো তোমাকে বলা যায় না। যদি কখনো আমরা রাজ্য থেকে বাইরে যেতে পারি তখন বলবো। তালগাছটা থেকে নদী বেশ খানিকটা দূরে। এখানে নানা রকমের টুকরো পাথর ছড়িয়ে আছে। তারই মধ্যে পাথরের চারদিকে কে যেন একটা দাগ কেটে রেখেছে। সেই মসৃণ কালো পাথরটা দেখেই মানিক চিনতে পারল এটা তো নারায়ণ শিলা। তাদের বাড়িতেও এরকম একটা আছে। সেই পাথর তার বাবার সেবা পায়। মানিকও অনেকবার সেই দেবতার সামনে হাত জোর করে দাঁড়িয়েছে। মানিক জিজ্ঞেস করল, তুমি কি এটার কথা আর কাউকে জানিয়েছ? না, তবে আরও অনেকে দেখেছে নিশ্চয়ই। ওই গোল দাগটা কিন্তু আমি কাটিনি, এই কদিন ধরেই দেখছি।
আমি তোমাকে একটাই উপদেশ দিতে পারি, তুমি কিছুতে এই পাথর টেনে তোলার চেষ্টা করো না, এমনকি হাতও ছোঁয়াবে না। দেবতাকে স্পর্শ করা কিংবা একা একা পুজো করার অধিকার তো কোনো নারীকে দেয়নি হিন্দু সমাজ। শুধু ওই অপরাধেই কিন্তু ওরা তোমাকে খুন করতে পারে। এই দেবতার জন্ম দেবার অধিকার শুধু ব্রাহ্মণদেরই আছে। তুমি তো ব্রাহ্মণ, তুমি নিজে কিছু না বললেও ওখানে সবাই জানে তুমি বামুনের ছেলে। হ্যাঁ, আমি ব্রাহ্মণ। আমি যদি এই দেবতার প্রতিষ্ঠা করি তাহলে মন্দির গড়ার দায়িত্বও নিতে হবে আমাকে। অনেকের সাহায্য পাবো তখন, তাও ঠিক। তারপর আমি সারা জীবন সেই মন্দিরের পুরুত সেজে কাটাবো। তুমি কি সেটাই চাও? আমি কিন্তু সেই জন্য জন্মাইনি নারী। আমি কি জন্য জন্মেছি আমি নিজেও জানি না। আমি এই প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছি। ওরা কথাবার্তায় এমনই মগ্ন হয়ে আছে যে লক্ষ্যই করেনি কিছু দূরের একটা ঝোপ থেকে বেরিয়ে আসছে দুজন ষণ্ডা চেহারার পুরুষ। তাদের একজনের হাতে একটা বর্ষা, অন্যজনের হাতে একটা ভোজালি। ওরা দৌড়ে এসে একজন নারীকে লেপ্টে ধরে থেকে একটা হাতে চেপে রইল তার মুখ। অন্য লোকটি মানিককে বলল, এই, তুই এখান থেকে যা, চলে যা, তোকে আমরা কিচ্ছু করব না, যা পালা। মানিক তবু দাঁড়িয়ে রইল। তার বুকের সেই চিনচিনে ব্যথাটা আবার ফিরে এসেছে। তার সারা শরীরে অসহায়তার কাঁপুনি। তার শরীর এখনো পুরোপুরি মজবুত হয়নি। তাছাড়া দুজন অস্ত্রধারী ষণ্ডাকে সে বাধা দেবেই বা কী করে? ওরা দুজন মিলেই নারীকে ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে চলল। নারী চেঁচিয়ে বলতে লাগলো, ঠাকুর তুমি চলে যাও, আমার যা হবার তাই হোক, তুমি পালাও। কিন্তু মানিক দাঁড়িয়েই রইল। তারপর সে এমন একটা কাণ্ড করল যা সে যেন নিজেই কয়েক মুহূর্ত আগেও ভাবেনি। সে একটা পাথরের খণ্ড তুলে ছুঁড়ে মারল ওদের একজনের দিকে। সেটা অবশ্য কারোরই লাগেনি। ওদের একজন বলল, এই হারামজাদা, তোকে পালাতে বলেছি না? কিচ্ছু করবো না তোকে। তাও তুই কি এখানে মরতে এসেছিস? মানিক আরও একটা পাথর তুলে নিয়ে বলল, হ্যাঁ, আমি মরতেই চাই। বলেই তাদের দিকে পাথরটা ছুঁড়ে মারল। এরপর যা ঘটতে লাগলো তা অবিশ্বাস্য। মানিকের ওপর যেন একটা শক্তি ভর করেছে। সে লাফিয়ে লাফিয়ে পাথর তুলে মারছে ওদের দিকে। ওরা মানিকের দিকে কাছে আসতেই পারছে না। মানিকের এই রুদ্ররূপ এরা আগে কেউ দেখেনি। সে যেন অসাধারণ এক যোদ্ধা। দুজন অস্ত্রধারীর সঙ্গে সে লড়ে যাচ্ছে শুধু পাথরের টুকরো দিয়ে। একজন অস্ত্রধারী তার হাতের বর্ষাটা ছুড়ল তার দিকে, কিন্তু মানিক বিদ্যুৎ বেগে সরে গেল। তার গায়ে পর্যন্ত লাগলো না, বরং মানিকের একটা পাথর লাগলো তার চোখে। এদিকে এমনিতেই বেশি লোকজন আসে না। এই সন্ধ্যা নেমে আসার সময় কেউ নেই। এই অসম যুদ্ধের দৃশ্য কেউ দেখল না। নারীও লুণ্ঠিত হয়ে পড়ে আছে মাটিতে। যে লোকটির চোখে পাথর লেগেছে সে একটা আহত ষাঁড়ের মতন চিৎকার করছে যন্ত্রণায়। অন্য লোকটি তার কাছে এসে বলল, চল চল, আজ আর বেশি সুবিধা হবে না। আগে এই শুয়োরের বাচ্চাটাকে কুচি কুচি করে কাটবো, তারপর ওই মেয়েটাকে। ওরা দুজন চলে যাবার পরেও মানিক একটুক্ষণ রাগে ফুঁসতে লাগলো। তার সারা শরীরে প্রচণ্ড উত্তাপ। আস্তে আস্তে শরীরটা শান্ত হলে সে এগিয়ে গেল নারীর দিকে। খুব শান্ত গলায় সে বলল, উঠে এসো নারী, আর কোনো ভয় নেই। নারী উঠে বসে চাইল মানিকের দিকে। তার মুখ চোখের জলে মাখামাখি, তার উপরেও ধুলোবালি লেগেছে। মানিক বলল, ইস, এত কেঁদেছ? আমি নিজের জন্য কাঁদিনি ঠাকুর, আমার কান্না এসেছে তোমার কথা ভেবে। তোমাকে যে বাঁচতেই হবে, আমার জীবনের আর কী দাম বলো? তোমার জীবনের দাম আর আমার জীবনের দাম একই। আমি বেঁচে থাকতে তোমাকে কিছুতেই মরতে দেব না। দুজন বলবান দুর্বৃত্তের সঙ্গে এই দুর্বল শরীর নিয়ে রুখে দাঁড়াবার সাহস সে কী করে পেল মানিক তা এখনো বুঝতে পারছে না। এর মধ্যে অলৌকিক কিছু আছে নাকি? আবার যদি এরকম কোনো বিপদের মধ্যে পড়তে হয় তাহলেও কি আবার এমন সাহস সে দেখাতে পারবে? খুব সম্ভবত সে পারবে না। এরকম ঘটনা একবারই ঘটে। যদিও সেদিন কোনো সাক্ষী ছিল না, তবু কী করে যেন সেই কথা ছড়িয়ে পড়ল মানুষের মধ্যে। নারীর সঙ্গে এর মধ্যে আর দেখা হয়নি মানিকের। সে নাকি আততায়ীদের একজনকে চিনতে পেরেছে। তার নাম লোহার জং। এইরকম নাম আবার কারোর হয় নাকি তা জানা না গেলেও
অনেক লোকের কাছে সে এই নামেই পরিচিত। এই লোহারজাং কাজ করে গুণমান সিংয়ের একটা পেরেক বল্টুর কারখানায়। সেখানেও তার নামে একবার ডাকাতির অভিযোগ এসেছিল। আইনের মার প্যাঁচে সে ছাড়া পেয়ে যায়। তার স্বভাব খুব রুক্ষ প্রকৃতির। গুণবন্ত ঠিক লোক লাগিয়ে তাকে ধরেও এনেছে। তাকে বেশ কয়েকটা চড়চাপাটি মেরে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। অন্যটির পরিচয় কিছুটা জানা গেলেও সে এখন পলাতক। গুণবন্ত মানিকের কাছে এসে বলেছিল, চৌধুরী বাবু, তুমি যে কাজ করেছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওই মেয়েটাকে ওই জানোয়ার দুটো পুনা শহরে বিক্রি করে দেবে বলে ঠিক করেছিল। আগেও 2-3টে মেয়েকে বাইরে পাচার করেছে। এ ব্যবসাটা তো এখন ভালো চলছে। তুমি অন্তত একটা মেয়েকে রক্ষা করেছ। এইবার ওরা কিছুটা ভয় পাবে। আমার এলাকার মধ্যে রমণী জাতির ইজ্জত কেউ নষ্ট করতে এলে আমি তাকে কিছুতেই ছাড়ব না। তুমি যা করেছ তোমাকে একটা পুরস্কার তো দিতেই হয়। কি নেবে বলো? আমাকে একটা সিগারেট দেবেন? অনেকদিন খাইনি তো, খেতে ইচ্ছে করছে আজ। সে তো পাবে। তুমি একটা কঠিন কিছু চাও। আপনি তো সবই দিচ্ছেন, আর তো কিছু চাইবার নেই। আর কিছু মনেও পড়ছে না। বুঝেছি বুঝেছি। যা হোক, তুমি একটু সাবধানে থেকো। মানিকও বুঝেছে এখন কোথাও তার একা একা থাকা উচিত নয়। কেউ ফট করে গুলি চালিয়ে দিতে পারে। কেন ওরা তাকে মেরে ফেলতে চায়? একটাই কারণ থাকতে পারে। ওরা প্রথমে মানিককে ধর্তব্যের মধ্যেই আনেনি, তবে সেদিন মানিকের কাছে হেরে গিয়ে নিশ্চয়ই ওদের মানে লেগেছে। ওরা তার প্রতিশোধ নিতে চাইবে। মানিক এখন আর বিকেলবেলায় রেলিং ধরে দাঁড়ায় না। সে লঞ্চ ঘাটের একেবারে ঢোকার মুখে দাঁড়িয়ে থাকে। কেউ তার দিকে তাকায় না, কিন্তু সে সকলকে দেখে। এর মধ্যে একটা বেশ মজার ঘটনা ঘটল। মানিক নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। একজন বাঙালি বাবু এক হাতে একটা সুটকেস আর অন্য হাতে একটা গোটানো বিছানা নিয়ে হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলো সেখানে। বোঝা দুটো নামিয়ে রেখে এদিকে ওদিকে তাকিয়ে কাকে যেন খুঁজল। মানিকের দিকে চোখ পড়তেই সে বাবুটি বলল, এই ছোকরা, তুই আমার মাল দুটো এই লঞ্চের দোতলায় পৌঁছে দিতে পারবি? আমি তোকে 1 আনা দেব। বোঝা দুটো কতটা ভারী তা না দেখেই মানিক রাজি হবে কি করে। মানিক সেই বোঝা একটা একটা করে মাথায় তুলে দেখল, খুব বেশি ভারী নয়, সে পেরে যাচ্ছে। পা দুটো একটু ল্যাগব্যাক করছে বটে, কিন্তু পড়ে যাবার সম্ভাবনা নেই। লঞ্চের ভিতরে ঢোকার দরজার কাছে টিকিট পরীক্ষা করছে এক কর্মচারী। বাবুটির টিকিট দেখার পর মানিকের দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল, এটা আবার কেডা? আপনার কেউ হয়? আর টিকিট কাটেন নাই? বাবুটি বলল, ও তো একজন কুলি, কুলিদের টিকিট লাগে নাকি? ঠিক আছে ঠিক আছে, জানগা ভিতরে। মালগুলি পৌঁছে দেবার পর বাবুটি তাকে একটা আনি তো দিলই, আরও দিল তার নিজের বাড়ির গাছের একটা পাকা গইয়া, মানে পেয়ারা। মানিক ভাবল এ তো মন্দ নয়, সামান্য পরিশ্রমেই তো কিছু রোজগার করা গেল। অনেকদিন মানিক নিজে কিছু উপার্জন করেনি। চৌধুরী বংশের ছেলে সে, তাদের গ্রামে তার চেয়ে বেশি লেখাপড়া কেউ জানে না। তাকে আবার কুলি বলল। তা বলুক, এখানে তো আর কেউ দেখতে আসছে না। দিন তিনেকের মধ্যেই সে মালবাহক হিসেবে বেশ পোক্ত হয়ে গেল। এখন সে বাবুদের সঙ্গে দরাদরিও করে। এই লঞ্চ ঘাটায় 2 জন পাকাপাকিভাবে মালবাহক আছে। তাদের মধ্যে একজনের কুমিরে পা কেটে নিয়েছে কয়েকদিন আগে। তাতেই সে এই সুযোগ পেয়ে গেল। সারাদিনই সে 3-4 বার ডাক পায়। একদিন সে দেখল একটা পরিবার আসছে অনেকগুলি বাচ্চা ও লটবহর নিয়ে। সেই বাচ্চাদের মধ্যে কয়েকটা আবার চেয়ে ভ্যাঁ করছে। তাদের মধ্যে প্রধান ব্যক্তিটি কিছুই ঠিক মতন সামলাতে পারছে না। আর অনেকখানি ঘোমটায় ঢাকা এক স্ত্রীলোক অনবরত বলে যাচ্ছে, ওরে মুড়ির টেন কোথায় রাখছস? আর কাসুন্দির বোতলটা? ওরে চন্ডেটাকে ধর ধর, জলে পড়ে যাবে যে। লঞ্চ ছাড়ার আগে একটা টং টং শব্দ হয়, সেটা বাজতে শুরু করেছে। ওপারে ঘাট আর লঞ্চের মধ্যে খানিকটা ফাঁক থাকেই। সেখানে একটা তক্তা পেতে দেওয়া হয়, তাই দিয়েই ওঠে নামে যাত্রীরা। অনেক সময় ওপরে একটা বাঁশও ধরা থাকে, যাতে যাত্রীরা জলে না পড়ে যায়। তবু অবশ্য 2-1 জন জলে পড়ে যায়। সারেং সাহেব টং টং বাজাচ্ছে। 2 জন খালাসি টেনে তুলে আছে তক্তাটা। মানিক দৌড়ে গেল সেই খালাসিদের কাছে।
একজনের হাত ছুঁয়ে সে দয়া চাইল, তারপর এক লাফে চলে গেল ওইদিকে। সেই দিকে গিয়েই সে একটা ছিঁচকাঁদুনের শিশুকে কাঁখে তুলে নিল, আর অন্য হাতে একটা ভারী টিনের বাক্স। এই পরিবারের বাবুটির দিকে তাকিয়ে সে বলল, শিগগির চলেন কর্তা, এখনই জাহাজ ছেড়ে দেবে, উঠতে পারবেন না, মেশিন চালু হয়ে গেছে, চলেন চলেন। খালাসি দুটি আবার তক্তা পেতে দিয়েছে। সেখানে কোনো রকমে বিপদে না পড়েই সবাই কোনো ক্রমে চলে এলো লঞ্চে। কর্তাটি বলল, ওপরে চলো, ওপরে। ওপরের ডেকে ঠিক ঠিক করছে মানুষ, একটা তিল ধারণের জায়গাও খালি নেই। শুধু সারেং সাহেবের ক্যাবিনের পিছনে কিছুটা জায়গা খালি আছে, সেখানে অবশ্য কারোর বসা নিষেধ। মানিক সেখানেই শিশুটিকে নামিয়ে দিয়ে পুরুষটিকে বলল, এইখানেই বসেন কিছুক্ষণ, আমি সারেংকে কইয়া দিতেছি। পুরুষটি কটমট করে বলল, আরে পুঙ্গির পুত, আমাকে মালপত্রে হাত দিতে তোরে কে কইছে? হ্যাঁ, আমরা নিজে নিজেই সব পারতাম, তুই বুঝি? আমি দেখলাম যে জাহাজের মেশিন চালু হয়ে গেছে, আপনারা আর উঠতে পারবেন না, তাই আমরা উঠতে পারি না পারি তাতে তোর কি? হ্যাঁ, তুই বুঝে আমার থেকে পয়সা খিঁচতে চাস? আমি কিন্তু 2 পয়সার বেশি দিব না। না না, পয়সা কড়ির কথাই আসে না, আপনারা তো আমারে ডাকেননি। এই সময় ঘোমটা ঢাকা স্ত্রীলোকটি বলল, দেখেন না আমাকে সব জিনিস ঠিকঠাক আছে কিনা দেখেন না, এই সৌতি সাইয়ারা 2-1টা জিনিস আবার লুকাইয়া রাহে। মানিক বুঝতে পারল লঞ্চের নোঙর তোলা হচ্ছে, এরপর তো সে লাফিয়েও যেতে পারবে না। তাই সে আর বাক্য না বাড়িয়ে দৌড়ে চলে এলো সিঁড়ির কাছে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই তার মনে একটা নতুন চিন্তার উদয় হলো। সিঁড়ি শেষ করে সে ঘাটের দিকে না গিয়ে স্যাত করে ঢুকে পড়ল সিঁড়ির নিচের অন্ধকার জায়গাটায়। তার সবটাই প্রায় নানা রকম মাকড়সার জালে ভর্তি, অর্থাৎ অনেক দিন কেউ সেখানে ঢোকেনি। অন্যদিকে রয়েছে একটা গোল কাচের জানালা, সেখান থেকে বাইরের দৃশ্য অস্পষ্টভাবে দেখা যায়। সেই দিকে তাকাতেই মানিকের বুকটা ধক করে উঠল। লঞ্চ চলতে শুরু করেছে, তার সঙ্গে সঙ্গে নদীর ধার দিয়ে হাত নাড়তে নাড়তে ছুটছে, ওটা কে? ওই তো সেই নারী নামের মেয়েটি। মানিক কথা দিয়েছিল, সে যদি এখান থেকে কখনো চলেও যায় ওকে সঙ্গে নিয়ে যাবে, অন্তত ওকে না নিয়ে সে যাবে না। কিন্তু মানিক কথা রাখল না। নারী তো ভাবতেই পারে যে সে চুপি চুপি চোরের মতন ওকে কিছু না জানিয়েই পালাচ্ছে, অথচ মাত্র 1 মিনিট আগেও সে তো সিঁড়ির নিচে ঢুকে পড়ার কথা ভাবেইনি। ওই ঘোমটা ঢাকা স্ত্রীলোকটি তাকে চোর সাজাতে চেয়েছিল, সেই জন্যই কি? নারী এখনও ব্যাকুলভাবে ছুটছে। এই লঞ্চ থামানো যাবে না কোনো উপায়েই। এখন লঞ্চ গতি নিয়েছে, আস্তে আস্তে নারীকে আর দেখা গেল না। নারীকে কি সে কোনো বিপদের মধ্যে ফেলে গেল? তার নিজের জীবনেও যে আরও কত রকম বিপদ অপেক্ষা করে আছে তা সে নিজেও জানে না। এই মেয়েটি যে তাকে অত ভালোবেসেছিল তা কি মানিক বোঝেনি? তার কোনো প্রতিদানও সে কেন দুজনে মিলে যে কোনো বিপদের মুখোমুখি হতে পারল না? মানুষ অনেক সময় মনে মনে চিৎকার করে কথা বলে, কিন্তু বাইরে তার টুঁ শব্দটিও শোনা যায় না। মানিক নিজেকেই ধিক্কার দিয়ে গর্জন করে বলতে লাগলো, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। সেই সঙ্গে মানিক কাঁদতেও লাগলো নিঃশব্দে। অশ্রুধারায় ভিজে গেল তার বুক। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি পর্ব আপনাদের ভালো লেগেছে, কমেন্টে জানাবেন। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।